ওয়েলকাম স্টুডেন্ট, প্রত্যেককে আমরা এলিট লার্নিং অ্যাপে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে চলেছি ফিজিক্সের প্রথম চ্যাপ্টার অর্থাৎ ইউনিট অন। তো আজকে আমাদের ইউনিট অনের প্রথমেই রয়েছে ভৌত রাশির পরিমাপ। এই ইউনিটটা ভৌতবিজ্ঞানে আমাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ ফিজিক্সে স্টুডেন্টদের মধ্যে একটা ভয় থাকে একক সম্বন্ধীয়, মাত্রা সম্বন্ধীয় ধারণা সম্বন্ধে। তো এই ধারণাগুলো স্পষ্ট করার জন্য আমাদের একক সম্বন্ধে ধারণা, রাশি সম্বন্ধে ধারণা আমাদেরকে ভালোভাবে রাখতে হবে, যাতে করে আমরা পরবর্তীতে যে চ্যাপ্টারগুলো আমরা করব সেখানে আমাদের এই এককের ধারণা কিন্তু খুব ভালোভাবে কাজে লাগবে। তো এই ক্লাসের বা পরবর্তী ক্লাসের যে নোটসগুলো আমরা পড়বো বা পড়াগুলো পড়বো, প্রত্যেকটাই আমরা কিন্তু পেয়ে যাব আমাদের এলিট ডিজিটাল অ্যাপের মাধ্যমে, এবং সেখানে সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল, এমসিকিউ যেগুলো আমরা টেস্ট আকারে নেব, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস সেট থাকবে সেখানে, তো সেগুলো তোমরা সেখান থেকে বসে বসে প্র্যাকটিস করবে। তো আমরা চলে আসি আজকের টপিক্সে। আজকের টপিক হচ্ছে আমাদের ভৌত রাশির পরিমাপ। তো আমাদেরকে জানতে হবে ভৌত রাশি কাকে বলে। প্রথমে আমরা যেমন রাশিকে বলতে আমরা কি বুঝি। রাশি কি জিনিস? যে ধরো আমাদের একটা বস্তু আছে, সে বস্তুর অনেক ধর্ম থাকতে পারে। যেমন একটা বই যদি বলি, বইয়ের আমার দৈর্ঘ্য থাকতে পারে, প্রস্থ থাকতে পারে, উচ্চতা থাকতে পারে, আয়তন থাকতে পারে, বইটির বয়স থাকতে পারে, বইটির রং থাকতে পারে, গন্ধ থাকতে পারে। তো এই সব ধর্মগুলোকেই আমরা একসঙ্গে বলবো রাশি। তো পদার্থের গুণ বা ধর্মগুলিকে আমরা কিন্তু রাশি বলবো। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে গন্ধ, বা আমার বর্ণ থাকতে পারে, বর্ণ, স্বাদ, কাঠিন্য, দৈর্ঘ্য, ভর, আয়তন, ওজন, ঘনত্ব, এরকম তুমি অনেক ধর্ম দেখতে পাবে। তো এই সব ধর্মগুলোকে কিন্তু বলা হয় পদার্থের রাশি। এখন কথা হচ্ছে এই যে রাশিগুলো, এই রাশিগুলোকে আমার মাপার দরকার রয়েছে। তো ব্যাপারটা হলো, আমরা সব রাশিকে কি মাপতে পারবো? যারা নতুন বই আমি কিনলাম, সেই নতুন বইয়ের গন্ধ হয়তো তুমি পাবে, কিন্তু কতটা গন্ধ মাপতে পারবে না। এর স্বাদও থাকতে পারে, স্বাদ কি মাপা যায়? মাপা যাবে না। আমরা দৈর্ঘ্য মাপতে পারবো, ভর মাপতে পারবো, আমরা ওজন মাপতে পারবো, কিন্তু বর্ণ মাপতে পারবো না, সময় মাপতে পারবো। এখন এই মাপার উপর ভিত্তি করে তোমার রাশিগুলিকে, যেগুলোকে আমরা মাপতে পারবো, যেমন আমরা ভরকে মাপতে পারবো, আয়তনকে মাপতে পারবো, ওজনকে মাপতে পারবো, এই রাশিগুলোর নাম দেওয়া হয়েছে ভৌত রাশি। আবার এই যে গন্ধ রয়েছে, স্বাদ রয়েছে, বা বর্ণ রয়েছে, বা রং রয়েছে, এইগুলো কিন্তু আমরা কিন্তু মাপতে পারবো না, অপরিমাপযোগ্য। কাজে এইগুলো আমরা শুধু সাধারণ রাশি আকারেই বিচার করব। তাহলে ভৌত রাশি কাকে বলছি আমরা? ভৌত রাশি বলছি তাদেরকেই যাদেরকে আমরা পরিমাপ করতে পারবো, তারাই হলো ভৌত রাশি। যেমন অলরেডি বলে ফেলেছি আমরা, বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, আয়তন আছে, ঘনত্ব আছে। তাছাড়া আমাদের বাড়িতে অনেক কিছুই রয়েছে, যেমন তড়িৎ প্রবাহ রয়েছে, সেটাকেও আমরা মাপতে পারি। কাজে সেটাও একটা ভৌত রাশি। তাহলে পরিমাপযোগ্য রাশিগুলিকে আমরা বলবো ভৌত রাশি, অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটি। এবারে দেখো যে আমাদের ভৌত রাশি যেগুলো বললাম, অর্থাৎ পদার্থের ধর্মগুলো বললাম, কিন্তু সময় কি পদার্থের ধর্ম? সময় যদিও পদার্থের ধর্ম নয়, কিন্তু পদার্থের ধর্মগুলো তোমার সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয়। মনে করো কোনো একটা, ধরো ইট, একটা কাঁচা ইট আমরা রোদে শুকাতে দিলাম, তার ওজন হয়তো প্রথমে ছিল 10 কেজি, পরে দেখা গেল দুদিন পরে রোদে শুকানোর পরে তার ওজনটা হয়ে গেল 8 কেজি। তাহলে দেখো, পদার্থের অর্থাৎ ইটটার যে ওজন ছিল 10 কেজি, সেটা কমে হয়ে গেল 8 কেজি, অর্থাৎ সময়ের সাপেক্ষে এটা পরিবর্তিত হয়ে গেল। কাজেই পদার্থের ধর্মগুলো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, বা আয়তন, বা ক্ষেত্রফল, এগুলো সময়ের সাপেক্ষে কিন্তু পরিবর্তিত হতে পারে। ওই জন্য আমরা সময়টাকেও একটা ভৌত রাশি হিসাবে ধরে নেব। তাহলে সময়ও হলো একটা ভৌত রাশি। ভৌত রাশি পরিমাপ করার সময় আমরা কিভাবে লিখব? সেটা হচ্ছে ভৌত রাশির মান, যে কোনো ভৌত রাশির মান, সেটাকে আমরা সংখ্যা এবং একক দিয়ে প্রকাশ করব। যেমন এখানে দেখো একটা দণ্ড নিয়েছি আমরা, এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে 1, 2, 3 করে 4 মিটার, ঠিক আছে? তো এই যে ভৌত রাশির মান প্রকাশ করতে গিয়ে আমরা কি করছি? এর সংখ্যাটা লিখছি এবং তার পেছনে দিচ্ছি একক। যেমন এখানে 1, 2, 3, 4, অর্থাৎ এই দণ্ডটার এই এককগুলো হচ্ছে মিটারে। তো এই দণ্ডটার মোট দৈর্ঘ্য আমি ধরেছি, এখানে দেখো, দেখতে পাচ্ছ 4 মিটার। তাহলে 4টা হলো এর মান, আর এই মিটারটা হলো এর একক। কার একক? 4 মিটার। 4টা হলো এর মান, আর মিটারটা হলো এর একক। তাহলে 4টা হলো এর মান, আর মিটারটা হলো এর একক। তাহলে 4টা হলো এর মান, আর মিটারটা হলো এর একক। তাহলে 4টা হলো এর মান, আর মিটারটা হলো এর একক। কার একক?
দৈর্ঘ্যের একক। এটা আমরা যেহেতু দণ্ড মাপছি কাজে এটা একটা দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য। তাহলে এই দৈর্ঘ্য একটা ভৌত রাশি এবং তার মানকে আমরা সংখ্যা এবং একক দ্বারা প্রকাশ করব। যেমন এখানে দণ্ডটা দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, এই 4 এটা সংখ্যা এবং এই মিটারটা হলো তোমার একক। এইভাবে আমরা ভৌত রাশিকে প্রকাশ করব। যেমন আমি কোনো কিছু ধরো বাজার থেকে কিছু কিনলাম, যেমন আলু কিনলাম হয়তো 5 কেজি। 5টা হলো সংখ্যা আর কেজিটা হলো ওই বস্তুটা যেটা কিনলাম তার একক। ঠিক আছে, তো এইভাবে আমরা ভৌত রাশির মানকে প্রকাশ করব। তাহলে ভৌত রাশি পরিমাপ করার সময় অবশ্যই আমরা লিখবো ভৌত রাশির মান, সংখ্যা এবং একক, যেমন তোমার 5 কেজি, 4 মিটার ইত্যাদি। বোঝা গেল? নেক্সট, এবারে আমরা যে এর আগে ভৌত রাশিটাকে প্রকাশ করলাম যে তোমার একটা দণ্ডের দৈর্ঘ্য হলো 5 মিটার। তো এই যে মিটারটা কিন্তু একটা দৈর্ঘ্যের একক। তো এই যে একক বলছি আমরা, এই এককটা কি আমাদেরকে জানতে হবে। একক সম্বন্ধীয় ধারণা কিন্তু আমাদের অবশ্যই রাখতে হবে। তো দেখো, একক কাকে বলবো? যে কোনো একটা ভৌত রাশির একটা সুবিধাজনক মান, ওইটাকে আমরা প্রমাণ ধরে সেই ভৌত রাশির যদি পরিমাপ করি তাহলে ওই পরিমাণটাকে, সুবিধাজনক মানটাকে আমরা বলবো ওই রাশির একক। যেমন এখানে দেখো যে একটা দণ্ড দেখতে পাচ্ছি আমরা, AB দণ্ড, ঠিক আছে, যার সুবিধাজনক একটা মান। আমরা একটা স্কেল নিয়েছি এখানে, দেখো এখানে স্কেলটা দেখো, এখান থেকে 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 মিটার, এরকম একটা স্কেল নিয়েছি। এইবার এখান থেকে এখান পর্যন্ত এটাকে আমরা ধরি 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, এইভাবে 5 মিটার, 6 মিটার ইত্যাদি চলবে। এখন কথা হলো, এই স্কেলের একটা সুবিধাজনক মান হচ্ছে তোমার 1 মিটার। তাহলে এই 1 মিটারের অনুসারে আমার এই AB দণ্ডটার মান কত হচ্ছে? 1, 2, 3, 4 পর্যন্ত। তাহলে এই দণ্ডটার আমরা দৈর্ঘ্য বলতে পারি 1, 2, 3, 4 মিটার। তাহলে একটা রাশি এখানে হচ্ছে দৈর্ঘ্যের একটা সুবিধাজনক মান আমরা ধরলাম 1 মিটার। এই 1 মিটারের কত গুণ হচ্ছে এই দণ্ডটা, সেটাই হলো এই দণ্ডটার পরিমাপ। এবং এখানে যে সুবিধাজনক মানটা আমরা ধরলাম এখান থেকে এখান পর্যন্ত 1 মিটার, এই 1 মিটারটাই হলো এই দৈর্ঘ্যের একক। তাহলে বোঝা গেল, কোনো একটি ভৌত রাশির একটি সুবিধাজনক মানকে প্রমাণ বা স্ট্যান্ডার্ড ধরে সেই ভৌত রাশির পরিমাপ করা হলে তাকে ওই ভৌত রাশির আমরা একক বা ইউনিট বলবো। বোঝা গেল? এখানে যেমন দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। আমরা আগেই বলেছি কোনো একটা বস্তুর পরিমাণকে বোঝাতে গেলে সংখ্যা এবং তার একক বসাতে হবে। সংখ্যাটা হলো 4 মিটার, 4 এবং একক হলো মিটার। আমরা এককের পদ্ধতি পরে আসছি। এবারে দেখো, আমাদের পৃথিবীতে অনেক রকমের রাশি রয়েছে, অনেক রকম যেমন রাশি রয়েছে তাদের কিন্তু এককও রয়েছে। তো এত একক প্র্যাকটিস করা বা মুখস্থ করা বা শেখা আমাদের পক্ষে কিন্তু খুব মুশকিল। যেমন এখানে দেখো, আমরা এখানে একটা ঘনককে নিয়েছি, ঘনকের দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি L একক। ঠিক আছে, এই যে L একক, এখন ভূমির ক্ষেত্রফল, এই যে ভূমি দেখতে পাচ্ছ, এই ভূমির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, অর্থাৎ L ইন্টু L, L স্কয়ার বর্গ একক, এটা যে ভূমির ক্ষেত্রফল। আবার যদি এই ঘনকটার আমি আয়তন বের করি, তা আয়তন হচ্ছে আমার ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, অর্থাৎ এই যে L স্কয়ার ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, বা এটা আমরা বলবো L কিউব, বা এক কথায় আমরা বলবো ঘনকের একক আমরা জানি যে বাহুর কিউব, বা বাহু ইন্টু বাহু ইন্টু বাহু। তো এখানে আয়তনটাও দেখো দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, ক্ষেত্রফলটাও দেখো দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, আর বাহুটাও সেই দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। তাহলে আমি যদি দৈর্ঘ্যের এককটাই শুধু জানি, দৈর্ঘ্যের একক দিয়ে আমরা কিন্তু আয়তনের একক বের করতে পারবো, আমরা ক্ষেত্রফলের একক বের করতে পারবো। কাজেই আমার অনেক একক থাকলেও কিছু প্রাথমিক একক রয়েছে যে একক দিয়ে আমরা অন্যান্য রাশির একক বের করতে পারবো। কাজেই আমরা খুব কম সংখ্যক রাশি এবং তাদের একক জেনে নেওয়ার পরে আর বাকি রাশিগুলোর একক কিন্তু আমরা সহজেই বের করতে পারবো। যেমন এখানে আমরা আয়তনের একক বের করতে পারবো, ক্ষেত্রফলের একক বের করতে পারবো শুধুমাত্র দৈর্ঘ্যের একক দিয়েই। আমাদের অনেকগুলো একক আছে, তার মধ্যে এই এককের কিছু ভাগ রয়েছে। ফান্ডামেন্টাল ইউনিট অর বেস ইউনিট, এটা কি? যেসব রাশির একক অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, সেসব রাশির একককে আমরা বলবো মূল একক বা প্রাথমিক একক, অর প্রাইমারি ইউনিট অর বেস ইউনিট বলতে পারি। তো দেখো, এখানে কিছু রাশি আছে আমাদের, এই রাশিগুলোর একক যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই এককগুলোর সাহায্যেই আমরা অন্যান্য রাশিগুলোর একক বের করতে পারবো। তো এই রাশিগুলো অন্য কোনো রাশির এককের উপর কিন্তু নির্ভরশীল নয়,
আমাদের এখানে কটা রাশি রয়েছে দেখো, এখানে দৈর্ঘ্যের একক, তারপর রয়েছে তোমার তড়িৎ প্রবাহের একক, সময়ের একক, ভরের একক, এর হচ্ছে দীপন প্রাবল্যের একক, এর হচ্ছে মোল সংখ্যা, তোমরা জানো মোল সংখ্যার একক বা পদার্থের পরিমাণের একক, এবং এটা হচ্ছে তোমার তাপমাত্রার একক। তো এখানে 7টা যে প্রাথমিক রাশি রয়েছে, এই 7টা রাশির সাহায্যেই কিন্তু অন্যান্য একক নির্ণয় করতে পারবো। তো এই 7টা রাশিকে বলা হচ্ছে আমার প্রাথমিক রাশি, এবং এর যে এককগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার প্রাথমিক একক বা মূল একক বলা হবে। এই এককগুলোর সাহায্যেই অন্যান্য রাশির আমরা একক পরবর্তীতে বের করব। তারপরে রয়েছে তোমার লব্ধ একক। এটা আবার কি, যে আমার কিছু কিছু রাশি রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছ ক্ষেত্রফল, দেখতে পাচ্ছ আয়তন, ঘনত্ব, ওজন আছে, বেগ, কার্য, এই যে রাশিগুলো, এই রাশিগুলোর একক কিন্তু আমরা মূল এককের সাহায্যে বের করতে পারি। যেমন আমরা কার্য জানি, কার্য পড়েছি আমরা, কার্য মানে কি জানি, কার্য মানে ছিল বল গুণিত সরণ। এবার বলও আমরা জানি, বল আমরা কি জানি, যে নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে আমরা বলের পরিমাপ পেয়ে থাকি কি না, তো বল হচ্ছে বস্তুর ভর গুণিত ত্বরণ, কিন্তু এই সরণটা থাকছে। এখন এই যে কার্যের একক, আমরা ভরের একক, ত্বরণের একক, ভরের একক হচ্ছে তোমার এসআই পদ্ধতি বলি কেজি, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড। এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা নিউটন বলতে পারি, নিউটন, এটা আমরা জানি। এই যে সরণ, ইন্টু যদি সরণ দিই, নিউটন ইন্টু সেকেন্ড, সরণের একক এখানে এটা ভুল হয়েছে, এটা আমরা মিটার লিখবো, তাহলে নিউটন ইন্টু মিটার, এটা হচ্ছে নিউটন, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা নিউটন বলা হয়, নিউটন ইন্টু সরণের একক তোমার মিটার, নিউটন ইন্টু মিটার, এটা কার একক হলো, কার্যের একক। এটা কি আবার আমরা নাম দিয়েছি জুল, কার্যের একক। তাহলে দেখো আমরা মূল এককগুলির সাহায্যে ভর, ত্বরণটাকে আমরা বেগ ভাগ সময় লিখতে পারি। এই ত্বরণ এবং সরণ এদের গুণফল দ্বারা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার, এটাকে আবার বলা হচ্ছে তোমার নিউটন, আর এই মিটার গুণফল হচ্ছে জুল। তাহলে দেখো প্রাথমিক এককগুলোর সাহায্যেই আমি কিন্তু কার্যের একক বের করলাম। এই যে কার্যের একক বের করলাম জুল, এটা কিন্তু হলো লব্ধ একক, অর্থাৎ আমি বের করলাম, অর্জন করলাম। একই রকম ভাবে আমার আয়তন আছে, ঘনত্ব আছে, বেগ আছে। পরবর্তীতে আমরা আরো অনেক রাশি শিখবো যেগুলো প্রাথমিক বা মূল লব্ধ এককের সাহায্যে আমরা কিন্তু বের করতে পারি। তো এগুলোকে বলবো আমরা লব্ধ একক। এবারে দেখো যে এই যে একক, আমরা একক শিখছি, তো একক এক এক দেশে এক একটা জিনিসকে এক একভাবে মাপা হয়। এখন কোনো এক ভিন্ন দেশীয় লোকের কাছে একটা বস্তুর দৈর্ঘ্য হয়তো এটাকে তারা একটা একক ধরছে, আর আমাদের দেশে হয়তো সেটাকে আমরা হয়তো এটাকে 1 মিটার ধরছি। এবার তাদের এই যে দৈর্ঘ্য আর আমাদের যে 1 মিটার দৈর্ঘ্য, এই দুই দৈর্ঘ্য সমান নাও হতে পারে। তো একটা জিনিসকেই তারা যে একক দিয়ে প্রকাশ করবে, আমরাও একটা একক দিয়ে প্রকাশ করব, এই দুই একক একই নাও হতে পারে। ওই জন্য যাতে সর্বজন বিদিত হয়, সব দেশই যেন মেনে চলে, এজন্য সারা বিশ্বে 3 ধরনের একক কিন্তু প্রচলিত, এবং এই পদ্ধতি সবাই মেনে চলে, এবং প্রত্যেকের ক্ষেত্রেই এই এককগুলোর মান কিন্তু একই। তো এককগুলো কি কি তোমরা সবাই জানো, ছোটবেলা থেকেই শিখছো। তো এই এককগুলো হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার CGS একক পদ্ধতি, ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি, এটা হচ্ছে ব্রিটিশ ইউনিট পদ্ধতি বলা হয়। আর এটা হচ্ছে তোমার মিটার কেজি সেকেন্ড পদ্ধতি বা MKS পদ্ধতি। এটাকেই আমরা পরবর্তীতে SI একক আকারে দেখি। তো 3টে পদ্ধতি, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি, ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি, মিটার কেজি সেকেন্ড পদ্ধতি। আমাদের এখানে বেশিরভাগই আমরা SI পদ্ধতিটাকে ব্যবহার করে, বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে এই পদ্ধতিটা ব্যবহার করে আমরা অঙ্ক করার চেষ্টা করব। মাঝে মধ্যে আমরা CGS পদ্ধতিতে অঙ্ক করতে পারি। ব্যাপারটা হচ্ছে তোমরা যখন এই একক পদ্ধতি জানবে, তখন বিশেষ করে তোমার নিউমেরিক্যালসে আমার CGS একক এবং SI এককের মধ্যে যে সম্পর্ক, সেটা কিন্তু আমার ভালো স্পষ্ট জ্ঞান রাখতে হবে। মানে ধরো কোনো একটা নিউমেরিক্যাল আমি যখন করতে যাব, তখন সেই নিউমেরিক্যালে দেওয়া যে কটা রাশি থাকবে, তাদের প্রত্যেকটা রাশিকে হয় আমরা CGS এ রূপান্তর করে নেব, অথবা সবগুলোকে আমরা SI পদ্ধতিতে রূপান্তর করে নেব। এতে কি হবে, আমার অঙ্কের যে আনসার সেটা কিন্তু সঠিক আসবে। কিন্তু আমি যদি গুলিয়ে ফেলি, একটা নিউমেরিক্যালসে যদি 3টে রাশি দেওয়া থাকে, হয়তো দৈর্ঘ্য দেওয়া থাকলো, হয়তো ভর দেওয়া থাকলো, এবং ধরো বল দেওয়া থাকলো, কথার কথা। এবার হয়তো এই যে দৈর্ঘ্যের CGS একক আমরা শিখবো। দৈর্ঘ্যের CGS একক হচ্ছে তোমার
সেন্টিমিটার, এটা হয়তো 20 সেন্টিমিটার দেওয়া আছে। ভর দেওয়া আছে হয়তো 1 কেজি এবং বল দেওয়া থাকলো হয়তো 20 ডাইন। এখন দেখো এই যে তিনটে রাশির মধ্যে আমার কি রয়েছে, এই দৈর্ঘ্যটা রয়েছে সিজিএস পদ্ধতিতে, ভরটা রয়েছে এসআই পদ্ধতিতে, আর বলটা রয়েছে সিজিএস পদ্ধতিতে। এখন আমি যদি অঙ্ক করতে যাই তাহলে এই সিজিএস এবং এসআই একটা গন্ডগোল হয়ে যাবে, জগা খিচুড়ি হয়ে যাবে। তো কাজেই আমরা করব কি, যেহেতু সিজিএস এর পাল্লা ভারী, কাজে এই ভরটাকেও আমরা কিন্তু সিজিএস এককে রূপান্তর করে নেব। ঠিক আছে, তাহলে এই যে সিজিএস পদ্ধতি রূপান্তর করে দিলাম, এবার যখন আমরা অঙ্কটা করব, নিউমেরিক্যালসটা করব, সহজে কিন্তু আমার উত্তর মিলে যাবে। বেশিরভাগ স্টুডেন্টরাই করে কি, এই একক কনভার্সন করে না, যার কারণে ফিজিক্সের অঙ্ক করতে গিয়ে ভুল হয় এবং আমরা ভাবি যে ফিজিক্সের অঙ্ক অত্যন্ত কঠিন। আদতে কঠিন নয়। আমরা ঠিকঠাক একক যদি বুঝে নিই, এককের রূপান্তর যদি বুঝে নিই সিজিএস থেকে এসআই, তাহলে আমাদের নিউমেরিক্যালস করতে কোনো সমস্যা হবে না। তো আগে যেটা বললাম যে এমকেএস ইউনিট, মিটার কেজি সেকেন্ড পদ্ধতিতে যে ইউনিটটা, এবং সিজিএস যে ইউনিট, এই দুটো ইউনিটকে আমরা দশমিক ইউনিটও বলি। কেন? যে এই পদ্ধতিতে আমার যে কোনো কিছু প্রকাশ করতে গেলে হয়তো আমি দৈর্ঘ্য লিখবো 1 মিটার, লিখলাম দৈর্ঘ্য 1 মিটার, সেটাকে আমি সেন্টিমিটারে রূপান্তর করব, জাস্ট 100 দিয়ে গুণ করে আমরা লিখলাম। বা হয়তো তোমার মিটার দেওয়া আছে 20 মিটার, সেটাকে আমি কিলোমিটারে রূপান্তর করব, আর তাহলে এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে দিতে পারি, 0.20.0 কিলোমিটার। এখানে বড় একক থেকে ছোট একক গেলে আমরা সংখ্যা দিয়ে গুণ করবো, সে 10, এখানে 100 দিয়ে গুণ করলাম, এখানে 1000 দিয়ে ভাগ করলাম, মানে দশমিকের খেলা এখানে, ওই জন্য এগুলো দশমিক ইউনিটে বলা হয়। তো এই পদ্ধতি দশমিক পদ্ধতিতে ব্যবহার করা হয়, ফলে সিজিএস থেকে এসআই বা এসআই থেকে সিজিএস রূপান্তর খুব সহজ হয় এবং সুবিধাজনক হয়। তো এই এসআই সিস্টেম বা এমকে সিস্টেমকে এসআই সিস্টেম বলা হয়, যে সিস্টেমটা এনেছিল ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স। এটা 1971 সালে বিআইপিএম দ্বারা উপস্থাপিত হয়েছিল এবং 2018 সালে এটা পরিমার্জিত আকারে প্রকাশ করা হয়েছিল, যা এখন সর্বজন বিদিত। তারপরে দেখো এসআই পদ্ধতিতে আমার যে 7টা প্রাথমিক মূল রাশি রয়েছে, তাদের এখানে আমরা দেখতে পাচ্ছি পরপর লেখা আছে। এদেরকে আমার যে প্রতীকগুলো দিয়ে প্রকাশ করা হয়, সে প্রতীকগুলো লেখা আছে। তাদের এককের নাম আমরা কি করে প্রকাশ করি, এটা শুধু এখানে এসআই এককটাই বলা হয়েছে, এবং তাদের চিহ্ন বা প্রতীক কি হয় সেটাও এখানে বলা আছে। যেমন তোমার এখানে দৈর্ঘ্যকে আমার অনেক সময় এল দিয়ে প্রকাশ করা হয়, বা ছোট হাতের এস দিয়ে প্রকাশ করা হয়, বা এক্স দিয়ে প্রকাশ করা হয়, বা দূরত্ব বা ব্যাসার্ধ ছোট হাতের আর দিয়েও প্রকাশ করা হয়, এফএআর। এবং এই দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার এবং এর প্রতীক হচ্ছে এম, ছোট হাতের এম, এটা আমরা মনে রাখবো। একই রকম ভাবে ভরকে আমরা সবসময় এম দিয়েই প্রকাশ করি, মাস আর ভর, এটাকে এম দিয়ে প্রকাশ করব। এর এসআই একক হচ্ছে তোমার কিলোগ্রাম বা কেজি, কিলোর কেটা ক্যাপিটাল এবং গ্রামের যেটা হচ্ছে স্মল লেটারে। তারপর যে সময়টাকে আমরা বেশিরভাগই টি বা ক্যাপিটাল টি দিয়েও প্রকাশ করা হয়, যেমন তোমার পর্যায়কাল তুমি শিখবে, তো টি দিয়ে প্রকাশ করা হয়। এর এককটা হচ্ছে সেকেন্ডে, এর চিহ্ন হচ্ছে স্মল। তারপরে হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ, এটা আমরা ক্যাপিটাল আই দিয়ে প্রকাশ করতে পারি, অর স্মল আই দিয়ে প্রকাশ করা হয়। এর এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, এর চিহ্ন হচ্ছে এ, ক্যাপিটাল এ। তারপরে যেমন তাপমাত্রাকে আমরা ক্যাপিটাল টি দিয়েও প্রকাশ করি, থিটা দিয়েও প্রকাশ করি। এর এসআই একক হচ্ছে কেলভিন, ক্যাপিটাল কে দিয়ে প্রকাশ করা হয়। আর পদার্থের পরিমাণ, যেটা আমরা বলছিলাম মোল সংখ্যা, এই মোল দিয়ে প্রকাশিত হয়, তার চিহ্ন মোল, MOL এভাবে লেখা হয়, এটা স্মল লেটারই থাকবে। তারপর রয়েছে তোমার দীপন প্রাবল্য, এটা আমরা ফটো ফিজিক্সে শিখবো। তো এই দীপন প্রাবল্য এটাকে আই বা ইউ দিয়ে প্রকাশ করা হয়, যার এসআই একক হচ্ছে ক্যান্ডেলা এবং চিহ্ন হচ্ছে CD। তো এই প্রাথমিক রাশিগুলো আমার দৈর্ঘ্য থেকে শুরু করে দীপন প্রাবল্য পর্যন্ত, এই প্রাথমিক রাশি দিয়েই আমরা অন্যান্য রাশির কিন্তু একক ব্যবহার করতে পারবো। কাজে এই কটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আকারে মনে রাখতে হবে। এছাড়াও আরো দুটো একক রয়েছে, সেটা হচ্ছে কোণ এবং ঘনকোণ। কোণটা কি? আমরা কোণ জানি যে এই যে একটা রেখা, আর এই রেখা এবং এই রেখা আমার কতটা ঘুরলো, মানে কতটা সরলো কৌণিকভাবে, সেটাই হচ্ছে কোণ। এটা তলের ক্ষেত্রে একটি রেখা আর একটা রেখার মধ্যে যে দূরত্ব, কৌণিক দূরত্ব, সেটাকে আমরা বলছি কোণ। তো এই কোণটা আমরা মাপবো কি করে? কোণকে আবার মাপা হয়, এই যে আমার এ থেকে বি পর্যন্ত বস্তুটা এখান থেকে ঘুরে কতটা গেল,
এটাকে বৃত্তের পরিধি বলা হয় বা বৃত্তচাপ। এই দুটো বৃত্তচাপ উৎপন্ন করেছে ডিএস পরিমাণ। এই বৃত্তচাপকে আমরা যদি এই ব্যাসার্ধে ভাগ করি, বৃত্তচাপ ডিএস ভাগ এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ দিয়ে যদি ভাগ করি তাহলে পাওয়া যায় কোণ, অ্যাঙ্গেল। এই কোণের একক হচ্ছে তোমার রেডিয়ান, যেটাকে সংক্ষেপে লেখা হয় RAD। যেমন আমরা কৌণিক বেগ শিখবো পরে, কৌণিক বেগকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করব, ওমেগা। এটা হচ্ছে তোমার θ/t। তো একক বসানোর ক্ষেত্রে আমরা বলবো কৌণিক সরণ থিটা, এর একক হচ্ছে রেডিয়ান, যেটা বলো র্যাড পার সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, র্যাড পার সেকেন্ড। তো এটাও একটা একক। তারপরে রয়েছে ঘনকোণ। ঘনকোণটা কি জিনিস? যে আমার দেখতে পাচ্ছ যে একটা মুড়ির ঠোঙা আমরা ইউজ করি, মুড়ির ঠোঙা, মুড়ি খাওয়ার জন্য। তো সেই ঠোঙার এই যে বৃত্তটা, এই যে বৃত্তাকার অংশটা, এই বৃত্তাকার অংশটা আমার, বা এই যে ক্ষেত্রফলটা আমার কেন্দ্রে, এই যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে, এটা হচ্ছে ত্রিমাত্রিক কোণ। এই ত্রিমাত্রিক কোণ কি আমরা বলছি? ঘনকোণ। মানে ধরো একটা কুঁয়োতে কোনো এক ব্যক্তি যদি পড়ে যায়, তাহলে সেই কুঁয়োতে থাকা ব্যক্তি, তোমার এই মনে করো কুঁয়ো, তো এই কুঁয়োতে থাকা ব্যক্তি এই পৃথিবীটাকে তোমার এই যে তোমার অংশ এবং এই যে তার ছাদ, মনে করো এই বিস্তৃত আকাশ, এই উপরটা কতটা এরিয়া জুড়ে দেখতে পাবে, সে এই ঘনকোণের মধ্যে, এই কোণের মধ্যেই যে অঞ্চলটা রয়েছে সেটুকু দেখতে পাবে। তো এই কোণটা কি বলছি আমরা? ঘনকোণ, বা ডি ওমেগা দিয়েও প্রকাশ করা হয় এটাকে ঘনকোণ। এই ঘনকোণের পরিমাপ আমরা করতে পারি কি? ক্ষেত্রফলকে আমরা এই যে ব্যাসার্ধ রয়েছে এই আর, তার স্কোয়ার দিয়ে ভাগ করলে গেলে এই ঘনকোণ পাওয়া যায়। এই ঘনকোণের একক হচ্ছে তোমার স্টেরেডিয়ান, ঠিক আছে? এবং এর চিহ্ন হচ্ছে SR। তো এটা আমরা ক্লাস 12-এ শিখবো, যখন স্থির তড়িৎ বিজ্ঞানে গাউসের সূত্র পড়বো, তখন এই ঘনকোণের প্রয়োগ রয়েছে। তো জাস্ট এখন মনে রাখো যে ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান, ঠিক আছে? তাহলে কোণ এবং ঘনকোণ এরাও প্রাথমিক রাশি হিসেবে ধরতে পারি আমরা। এই দুটো আগের 7টা মিলিয়ে মোট 9টা রাশি আমরা মনে রাখবো। এই রাশিগুলোর সাহায্যেই আমরা যতগুলো আমরা ফিজিক্সে একক পড়বো, লব্ধ একক, সেই লব্ধ এককগুলো কিন্তু এই প্রাথমিক এককগুলো দিয়ে আমরা বের করতে পারবো। আচ্ছা, এবারে আমরা ভৌত বিজ্ঞানের আরো একটি রাশি শিখতে যাচ্ছি, ব্যাপার শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে ভৌত রাশির মাত্রা। এই ভৌত রাশির মাত্রা আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমার একটা রাশি, যেমন মনে করো বল একটা লব্ধ রাশি, এবং বল কাকে বলে না, তো কোনো বস্তুর উপর যা প্রয়োগ করলে বস্তুর আকার আকৃতির পরিবর্তন হয়, জাড্য ধরনের পরিবর্তন হয়, এর সংজ্ঞা রয়েছে। তো বলের পরিমাপ আমরা দেখেছি, বলকে আমরা ভর গুণিত ত্বরণ এই আকারে প্রকাশ করা হয়। এখন ভরটা হচ্ছে প্রাথমিক রাশি, কিন্তু ত্বরণটা হলো লব্ধ রাশি বা লব্ধ একক। তো এই ত্বরণকে আমরা বেগকে সময় দিয়ে ভাগ করে পাই। আবার দেখো আমার এই যে বেগকেও আমরা লিখতে পারি সময়ের সাপেক্ষে সরণের হারকে আমরা বেগ বলি। তাহলে বেগকে আমরা লিখবো সরণ ভাগ সময়। আবার এই সময়টাও আছে, এটা গুণ আকারে থাকবে। তাহলে দেখতে পাচ্ছি যে এই যে বল 3টি রাশির উপর নির্ভর করছে, একটা হচ্ছে ভর, একটা হচ্ছে সরণ, আর একটা হচ্ছে তোমার সময়। তো এই বলের মাত্রা বলতে আমরা কি বুঝবো? এই যে প্রাথমিক রাশি ভরটাকে যদি আমি এম দিয়ে প্রকাশ করি, এম, সরণটাকে আমি যদি এল দিয়ে প্রকাশ করি, লেংথ, আর সময়টাকে আমরা যদি টি দিয়ে প্রকাশ করি, তাহলে টি ইন্টু টি স্কোয়ার। তাহলে দেখো বলের যে মাত্রা কিরম পেলাম, মাত্রাটাকে আমরা এরকম বল লিখবো এবং ত্রিবন্ধনী দিয়ে এটাকে প্রকাশ করব। তো এখানে দেখো বল সমান দেখতে পাচ্ছি এম এল টি টু দি পাওয়ার, এইটাকে উপরে তুললে এটা ঋণাত্মক চিহ্ন হয়ে যায়। তো দেখো এখানে এর পাওয়ার 1, এর পাওয়ার 1। তো বল দেখো 3টে রাশির উপর নির্ভরশীল, এবং এই 3টে রাশি তাদের ঘাতে এখানে আমরা উপস্থাপিত করেছি। এম এর ঘাত হচ্ছে 1, অর্থাৎ ঘাত মানে পাওয়ার, এম এর ঘাত 1, এল এর ঘাত 1, এবং টি সময়ের ঘাত হচ্ছে -2। তাহলে এই বলের এককে আমার মূল রাশিগুলো যে ঘাতে আমরা উল্লেখ করেছি বা উপস্থাপিত করেছি, এটাই হলো তোমার বলের মাত্রা। তাহলে মাত্রা কাকে বলে? যে কোনো ভৌত রাশিতে আমার মূল রাশি বা রাশিগুলি, এখানে রাশিগুলি ভর, দৈর্ঘ্য, সময়, যে যে ঘাতে উন্নীত আছে, এই যে ঘাতে উন্নীত করেছি, এটাই হলো তোমার ওই রাশির মাত্রা। তো এরকম ভাবে আমরা বিভিন্ন ভৌত রাশির আমরা কিন্তু মাত্রা বের করতে পারবো। এরপরে দেখো আমরা যে মূল রাশিগুলোর মাত্রা আমাদের মনে রাখা অত্যন্ত আবশ্যক। যেমন এখানে মূল রাশিগুলো আমরা কি বলেছি, যে দৈর্ঘ্য, ভর, সময়,
তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, তারপরে তোমার পদার্থের পরিমাণ, দীপন প্রাবল্য, এদের যে মাত্রা, দৈর্ঘ্যর মাত্রা এল, সেটা সবসময় আমরা ত্রিবন্ধন দিয়ে প্রকাশ করে লিখব। এল এটা দৈর্ঘ্য, এটা মাত্রা বোঝাতে আমরা অবশ্যই এরকম তৃতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেবো। একই রকমভাবে ভরের মাত্রা এম, সময়ের মাত্রা টি, আমার তড়িৎ প্রবাহের মাত্রা আমরা আই লিখব। অনেক সময় আমরা এ আকারেও প্রকাশ করতে পারি, অনেক সময় থাকবে। তারপরে তোমার তাপমাত্রা থিটা আকারে প্রকাশ করতে পারি, অথবা অনেক বই আমরা দেখতে পাবো এটা কে আকারেও প্রকাশ করা হয়। তারপরে হচ্ছে তোমার পদার্থের পরিমাণ, এটা এন দিয়ে প্রকাশ করব। দীপন প্রাবল্য জে দিয়ে প্রকাশ করব। তো এইগুলো আমরা মাত্রাগুলো মনে রাখবো। এটা হচ্ছে তোমার প্রাথমিক রাশির মাত্রা। মাত্রা কিভাবে লিখবো, যেমন আমরা একটু আগেই বললাম যে আমরা যদি বেগ বলি, বেগ মানে হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের হারকে আমরা বলবো বেগ। তো এই বেগের মাত্রা যখন লিখবো তখন এই বেগটাকে আমরা এরকম ত্রিবন্ধন দিয়ে ঘিরে দেবো। তারপরে দেখো এখানে সরণটাকে ওইরকম ভাবে লিখবো, সরণ এটাও ত্রিবন্ধন দিয়ে লিখবো, সময় এটাকেও ত্রিবন্ধন দিয়ে লিখবো। লেখার পরে দেখো বেগের মাত্রা, সরণ হচ্ছে দৈর্ঘ্যকেই প্রকাশ করে, কাজে সরণ বা দৈর্ঘ্য আমরা এল দিয়ে প্রকাশ করি, এল লিখলাম। তারপর এখানে কি হলো, এখানে চলে এলো তোমার সময়, এটা টি দিয়ে লিখলাম। এখানেও আমরা ত্রিবন্ধন দিতে পারি। শেষমেশ হলো কি আমার এল টি টু দি পাওয়ার, এই টিটাকে উপরে তুলে গেলে পাওয়ারটা -1 হয়ে যায়। তাহলে এই যে মাত্রা পেলাম এটা হচ্ছে তোমার বেগের মাত্রা। বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1। এইভাবে আমরা মাত্রা লিখবো, ঠিক আছে। তো এখানে দেখো মাত্রা আমরা আরো লিখতে পারি, মাত্রা অনেক রাশি রয়েছে। যেমন তোমার বলের মাত্রা দেখতে পেলাম আমরা একটু আগেই যে ml টি টু দি পাওয়ার -2। সরণের মাত্রা, সরণ হচ্ছে আবার মূল একক, ওই জন্য তার মাত্রা হচ্ছে এল। আয়তনের মাত্রা, আয়তন হচ্ছে আমার একটা বস্তু, মনে করেন একটা ঘনক, ঠিক আছে। আমরা প্রথমেই বলেছি এই ঘনকের প্রতিটা বাহু যদি এল একক করে হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে এর আয়তন হচ্ছে বাহু কিউব, এল কিউব। বেগ বা দ্রুতির মাত্রা আমরা বললাম এল টি টু দি পাওয়ার -1। কার্যের মাত্রা, এখানে কার্যের মাত্রা, কার্য কাকে বলে, কার্য মানে আমরা দেখলাম বল গুণিত সরণ। তাহলে আমরা যদি কার্যের মাত্রা বের করতে চাই তাহলে বলের মাত্রা আর সরণের মাত্রা আমরা বসিয়ে দেবো। তো এখানে বলের মাত্রা দেখো, বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, তার সঙ্গে এই যে সরণের মাত্রা এল যদি গুণ দিয়ে দিই তাহলে আমরা চলে আসে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এইভাবে আমরা কিন্তু মাত্রা বের করতে পারবো। তাহলে এটা কার্যের মাত্রা গেল। একই রকমভাবে ক্ষমতার মাত্রা আমরা বের করতে পারি। ক্ষমতা কাকে বলে, ক্ষমতা হলো সময়ের সাপেক্ষে আমরা যদি কার্য করি সেই কার্য কি বলা হয়, তোমার ক্ষমতা। সময়ের সাপেক্ষে কার্যের হারকে বলা হয় ক্ষমতা। তো এখানে আমরা কার্যের মাত্রা দেখতে পেলাম, এখানে সময়ের মাত্রা বসিয়ে দেবো, এটা এম এল টি টু দি পাওয়ার -2। আর এখানে যদি আবার টি এর মাত্রা বসিয়ে দিই, সরণের মাত্রা, তাহলে আমার এটা আসে তোমার এম এল টি টু দি পাওয়ার -3। তাহলে এটা হয়ে গেলো তোমার ক্ষমতার মাত্রা। একই রকমভাবে আমরা তড়িৎ আধানের মাত্রা প্রকাশ করতে পারি। তড়িৎ আধানের মাত্রা হচ্ছে তোমার আই টি। তারপরে তোমার শক্তির মাত্রা, শক্তি হচ্ছে কার্যের সমতুল্য, আমরা শিখবো পরে। শক্তির মাত্রা আমরা লিখতে পারি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এভাবে মাত্রা লিখতে পারি। তো এইভাবে আমরা একটা রাশি, সে প্রাথমিক রাশি হলে গেলে তার প্রাথমিক মান বসিয়ে দেবো। যেমন তোমার সরণের মাত্রা হচ্ছে এল। আবার যদি লব্ধ একক হয়, লব্ধ এককটা প্রাথমিক রাশিগুলোর উপর কিভাবে নির্ভরশীল সেটা প্রকাশ করে আমরা এইভাবে কিন্তু মানগুলো বের করে নিতে পারি। আবার অনেক রাশি আছে যাদের একই রকম মাত্রা আছে। যেমন তোমার দেখো এই যে বেগের পরিবর্তন, তারপরে তোমার প্রাথমিক বেগ, গড় বেগ, তারপরে তোমার অন্তিম বেগ, দ্রুতি, এদের প্রত্যেকেরই একক এই মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। এলিট অ্যাপে যে নোটস দেওয়া থাকবে সেখানে তোমরা এগুলো প্র্যাকটিস করবে। এবার দেখো মাত্রিক সূত্র, তোমার কোনো বস্তুর বেগ, আমরা বেগ জানি যে সরণের হারকে বেগ বলা হয়, এবং সেখান থেকে বেগের মাত্রা আমরা দেখলাম যে এল টি টু দি পাওয়ার -1। এখানে আমরা এটাকে একটু বাড়িয়ে নিতে পারি, এম এল টি আকারেও লিখতে পারি এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -1। এই যে মাত্রা লিখলাম, বেগের মাত্রা সমান এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। তো এটা হলো তোমার বেগের মাত্রা। এটা হচ্ছে মাত্রিক সূত্র কার, বেগের। এইভাবে আমরা মাত্রিক সূত্রগুলো প্রকাশ করব।
তো বেগের মাত্রা আমরা প্রকাশ করলাম, এটা যে মাত্রিক সূত্র। আয়তনের মাত্রা আমরা এভাবে প্রকাশ করতে পারি। এবার মাত্রিক সমীকরণ কাকে বলে? যে একটি ভৌত রাশিকে তার মাত্রিক সূত্রের সাথে সমান করে, এই যে মাত্রিক সূত্র পেলাম, তো একটি ভৌত রাশিকে তার মাত্রিক সূত্রের সাথে সমান করে যে সমীকরণ আমরা পাবো, যেমন বেগের মাত্রা কি দেখতে পেলাম? বেগের মাত্রা সমান এম, এটা বেগের নয়, এটা আয়তনের মাত্রা, m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার কিউব t টু দি পাওয়ার 0। তো এই যে এদিকে লিখেছি বেগের আয়তনের মাত্রা সমান m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে তোমার মাত্রিক সমীকরণ। যে কোনো রাশি আমরা মাত্রিক সমীকরণ এভাবে প্রকাশ করব। যেমন এখানে কার্যের মাত্রা করা হয়েছে, ঘনত্বের মাত্রা এখানে আমরা লিখেছি, এটা ঘনত্বের মাত্রিক সমীকরণ। এইভাবে সমীকরণগুলো লেখা যায়। এবার আমরা কি দেখব? এবার আমরা কোনো একটা সমীকরণের উভয় পক্ষ মাত্রিকভাবে সামঞ্জস্যপূর্ণ আছে কিনা সেটা আমরা কিন্তু মাত্রিক বিশ্লেষণের মাধ্যমে কিন্তু যাচাই করতে পারি। যেমন তোমরা দেখো যে আমার বেগ বা দূরত্ব, ছোটবেলায় আমরা শিখেছি দূরত্ব সমান বেগ বা দ্রুতি গুণিত সময়। তো এই যে সমীকরণটা আমরা লিখলাম, এই সমীকরণটা মাত্রিগতভাবে কি সামঞ্জস্যপূর্ণ? এসো দেখি এটা ঠিক কিনা। যেমন এইদিকে দূরত্বের মাত্রা যদি আমরা বের করি, দূরত্বের মাত্রা, তাহলে আমরা কি পাবো? দূরত্ব দৈর্ঘ্যকে বোঝায়, কাজে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, লিখলাম। বাম পক্ষে এদিকে আমার বেগের মাত্রা কি? বেগের মাত্রা দেখতে পেলাম আমার এল টি টু দি পাওয়ার -1 এবং ইন্টু সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে এল এই টি টু দি পাওয়ার -1 ইন্টু টি টু দি পাওয়ার 1 এটা যদি গুণ করি তাহলে টি টু দি পাওয়ার 0 বা আমরা শুধু পাবো এল। তাহলে বাম পক্ষের মাত্রা পেলাম আমরা এল, ডান পক্ষের মাত্রাও পেলাম আমরা এল। তাহলে এই যে সমীকরণটা আমরা পেলাম দূরত্ব সমান বেগ গুণিত সময়, এটা কিন্তু মাত্রিকভাবে বা মাত্রাগতভাবে সামঞ্জস্যপূর্ণ। একই রকম ভাবে আমরা আরো অন্যান্য সমীকরণ যাচাই করতে পারি। যেমন আমার একটা গতিশীল বস্তুর ক্ষেত্রে, সমতরণে ত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা দেখেছি যে অন্তিম বেগ সমান প্রাথমিক বেগ ত্বরণ গুণিত সময়। তো এই সমীকরণটা মাত্রিকগতভাবে কি সামঞ্জস্যপূর্ণ? এর বাম পক্ষ যদি আমরা দেখি, বাম পক্ষে এর অন্তিম বেগ এই অন্তিম বেগের মাত্রা আমি যদি বের করি, বাম পক্ষে এর মাত্রা হচ্ছে তোমার এম এল, এটা এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -1, বা সিম্পলি আমরা বেগের মাত্রা বলতে পারি এল টি টু দি পাওয়ার -1, এটা বাম পক্ষ। এবার ডান পক্ষে যদি দেখি আমি, ডান পক্ষে দেখো ইউ অর্থাৎ প্রাথমিক বেগ, এরও মাত্রা, প্রাথমিক বেগ অন্তিম বেগের পরিবর্তে এদের মাত্রা হচ্ছে সবারই একই, এল টু দি পাওয়ার -1। আবার এখানে দেখো এ ইন্টু টি, এ মানে হচ্ছে ত্বরণ আর টি হচ্ছে সময়। তো এর মাত্রা, ত্বরণের মাত্রা হচ্ছে তোমার এল টি টু দি পাওয়ার -2 আর সময়ের মাত্রা হচ্ছে তোমার টি। তাহলে কি দাঁড়ালো? কি এল টি টু দি পাওয়ার -1। তাহলে দেখো বাম পক্ষে আমার এই যে ইউ প্লাস এটি, এদেরও মাত্রা হচ্ছে এল টু দি পাওয়ার -1 এবং বাম পক্ষে ভি এরও মাত্রা হচ্ছে এল টু দি পাওয়ার -1। তাহলে দেখা যাচ্ছে যে এই যে সমীকরণটা ভি ইকুয়ালস টু এটি, এই সমীকরণটা হচ্ছে মাত্রিকভাবে সামঞ্জস্যপূর্ণ। আবার দেখো আমার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এখানে এক্স দিয়ে আমরা কি বুঝি? এক্স দিয়ে আমরা বুঝি সরণ, ঠিক আছে, সরণ বুঝি। আর এই যে x0টা হচ্ছে কি? প্রাথমিক সরণ, অর্থাৎ সময় যখন শূন্য ছিল তখন প্রাথমিক সরণ হচ্ছে x0। ইউ0টা কি? ইউ0টা হচ্ছে প্রাথমিক বেগ, টিটা হচ্ছে সময়, এটা হচ্ছে ত্বরণ এবং টি হচ্ছে তোমার সময়। তাহলে এটা একটা সমীকরণ দেওয়া আছে যার বাম পক্ষে রয়েছে শুধু এক্স, ডান পক্ষে রয়েছে x0 প্লাস e0t প্লাস হাফ এটি স্কোয়ার। এখন এই সমীকরণটা মাত্রাগতভাবে ঠিক কিনা আমরা এটা একটু যাচাই করি। এখানে বাম পক্ষ আমার কি রয়েছে? বাম পক্ষের মাত্রা এক্স এর মাত্রা, এক্সটা যেহেতু আমার সরণ কাজে এর মাত্রা লিখতে পারি আমরা দৈর্ঘ্যের মাত্রা, মানে শুধু এল লিখতে পারি, ক্যাপিটাল এল। এবারে দেখো ডান পক্ষে কি আছে? ডান পক্ষে তোমার রয়েছে আমার x0 অর্থাৎ প্রাথমিক সরণ। তো প্রাথমিক সরণের মাত্রা কি? এটাও সরণ যেহেতু কাজে এরও মাত্রা হচ্ছে এল। তারপরে তোমার u0 মানে প্রাথমিক বেগ ইন্টু সময়, এর মাত্রা কি হবে? বেগের মাত্রা আমরা জানি এল টি টু দি পাওয়ার -1, তাকে আমরা যদি টি দিয়ে গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব? এল পেয়ে যাব। তাহলে এরও মাত্রা হচ্ছে আমার এল। একই রকম ভাবে আমি এই যে হাফ এটি স্কোয়ার, হাফ যেহেতু একটা সংখ্যা, হ্যাঁ, এর কোনো একক নেই, ত্বরণের মাত্রা রয়েছে এটি স্কোয়ারের মাত্রা যদি আমরা বের করি, এটি স্কোয়ারের মাত্রা যদি বের করি আমরা, তাহলে এটি স্কোয়ারের মাত্রা আমরা এবার থার্ড ব্র্যাকেটে ঘিরবো
এ এর মাত্রা, এ মানে হচ্ছে ত্বরণ, ত্বরণটাকে আমরা দেখলাম এল টি টু দি পাওয়ার -2, এর ত্বরণের মাত্রা। সময়ের মাত্রা দেখেছি আমরা, তার মাথায় স্কোয়ার রয়েছে। এখন এর গুণফল যদি করি তাহলে এটা আমার ক্যান্সেল আউট হয়ে অনলি টিকে থাকবে তোমার এল। তাহলে দেখতে পাচ্ছ এই এটি স্কোয়ারের মাত্রা হচ্ছে এল। তাহলে বাম পক্ষে তোমার এক্স এর মাত্রা হচ্ছে এল এবং ডান পক্ষে তোমার x0 e0 t a2 স্কোয়ার প্রত্যেকের মাত্রা আমরা কিন্তু পাচ্ছি এল এল এল। তাহলে দেখো এদিকের মাত্রা যা এই দিকের মাত্রা, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষের মাত্রা কিন্তু একই। তাহলে আমরা বলতে পারি যে মাত্রিকভাবে এই সমীকরণটি সামঞ্জস্যপূর্ণ। একই রকম ভাবে আমার একটা বস্তু যখন তোমার কোনো একটা উচ্চতায় থাকে, এই উচ্চতায় আমরা একটা বস্তুকে ধরো এখানে রেখেছি, অর্থাৎ ভূমি থেকে এর হাইট হচ্ছে তোমার এইচ। তো এই এম ভরের বস্তুটি যখন আমার এখানে থাকবে তখন এর মধ্যে জমে থাকা শক্তি হচ্ছে mgh, অভিকর্ষীয় স্থিতিশক্তি আকারে এখানে জমে আছে। এখন এই বস্তুটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ভূমি স্পর্শ করার আগে এই জায়গাটায় ওর গতিশক্তি হবে তোমার ½ m u², যদি এখানে বেগ ইউ অর্জন করে। তো এই গতিশক্তির স্থিতিশক্তিটাই রূপান্তরিত হয়ে গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো এখানে আমরা গতিশক্তি সমান স্থিতিশক্তি বলতে পারি। এখন এই সমীকরণটা কি মাত্রিকভাবে সামঞ্জস্যপূর্ণ বা মাত্রাগতভাবে কি সামঞ্জস্যপূর্ণ, এসব আমরা দেখে নিই। তো বাম পক্ষে আমার ½ m u², এর মাত্রা কি হবে? হাফ, এর সংখ্যা, এর কোনো মাত্রা নেই। এম, এম এর মাত্রা হচ্ছে ভর, তার মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। ইউ, বেগ হচ্ছে এর মাত্রা কত? এল টি টু দি পাওয়ার -1, এর আবার স্কোয়ার রয়েছে। তাহলে কি দাঁড়ালো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে বাম পক্ষের মাত্রা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো, দেখতে পাচ্ছি এম এল স্কোয়ার টি টু দি -2। একই রকম ভাবে আমি ডান পক্ষের যদি আমরা মাত্রা বের করি কি হবে? এম জি এইচ, এখানে এর মাত্রা যদি বের করি, এম এর মাত্রা তো এম, ক্যাপিটাল এম লিখলাম। জি মানে হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, ত্বরণের আমরা মাত্রা জানি এল টি টু দি পাওয়ার -2। আর এই যে উচ্চতা, উচ্চতা মানে একটা দৈর্ঘ্যকে বোঝায়, তাহলে দৈর্ঘ্যর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে আমরা ফাইনালি আমরা কি পাচ্ছি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে দেখো এম জি এইচ, এই যে স্থির শক্তি পেলাম, এরও মাত্রা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আগের মতোই এম এল স্কোয়ার টি টু দি -2, এখানেও পেলাম এম এল স্কোয়ার টি টু দি -2। তাহলে এই সমীকরণটাও আমরা কিন্তু মাত্রিগতভাবে কি দেখতে পাচ্ছি? সামঞ্জস্যপূর্ণ দেখতে পাচ্ছি। এরকম ভাবে যত তোমরা সমীকরণ শিখবে আমরা এরকম ভাবে মাত্রিক সামঞ্জস্যপূর্ণ আছে কিনা যাচাই করে নিতে পারি। এবারে দেখো যে আমার মাত্রিক বিশ্লেষণের প্রয়োগ, যে আমরা যে মাত্রা বিশ্লেষণ শিখলাম এর প্রয়োগ আমরা করছি। দেখো যে আমরা জানি বস্তুর ভর, ত্বরণ আর বল পারস্পরিকভাবে সম্পর্কিত। আমরা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে বলের সাথে ত্বরণ ও ভরের সম্পর্ক নির্ণয় করব। যে বল হচ্ছে এফ দিয়ে প্রকাশ করবো, ফোর্স ক্যাপিটাল লেটার, ত্বরণ এ, আর ভর সেটা হচ্ছে আমরা ছোট হাতের এম দিয়ে প্রকাশ করব, এখানে ভর ছোট হাতের এম দিয়ে প্রকাশ করব। এখন এই যে বল, ত্বরণ এবং ভর, এদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। তো মনে করো তুমি সম্পর্কটা ভুলে গেছো, তো সেই সম্পর্কটা সঠিকভাবে তুমি এই মাত্রা বিশ্লেষণের মাধ্যমে কিন্তু নির্ণয় করতে পারো। কিভাবে নির্ণয় করবে? ধরো এইরকম একটা সম্পর্ক আমরা ধরে নিলাম যে এ টু দি পাওয়ার এক্স, এফ টু দি পাওয়ার ওয়াই, এম টু দি পাওয়ার জেড, এরকম সম্পর্ক। এখানে এক্স ওয়াই জেড এগুলো আমাদের কাছে অজানা, এটা আমরা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে এক্স ওয়াই জেড এর মান বের করে সঠিক আমরা সম্পর্কে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। তো এখানে দেখো আমরা ত্বরণ, এই যে ত্বরণের মাত্রা আমরা কি জানি? ত্বরণের মাত্রা হচ্ছে আমরা এল টি টু দি পাওয়ার -2, এখানে এম বলে কিছু নাই, অর্থাৎ এখানে আমরা এম টু দি পাওয়ার 0 ধরতে পারি, তার ঘাত রয়েছে, পাওয়ার রয়েছে এখানে এক্স এক্স। চলো এবার দেখো এখানে যে ভর, এই বলের মাত্রা আমরা কি জানি? এম এল টি টু দি পাওয়ার -2, বলের মাত্রা বসালাম, তার ঘাত রয়েছে তোমার ওয়াই। তারপরে রয়েছে কি? এম, এম মানে হচ্ছে বস্তুর ভর, তার মাত্রা এমই, তো আমরা এম টু দি পাওয়ার জেড লিখলাম। ঠিক আছে, এইবারে এটাকে আমরা একটু সিঙ্গেল করি। আমার এম টু দি পাওয়ার 0 ইন্টু জেড এক্স, এটা 0 হবে। তারপরে এল টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার -2 ইন্টু, এবারে দেখো এদিকে এম টু দি পাওয়ার ওয়াই, এম টু দি পাওয়ার ওয়াই লিখলাম, এল, আর এখানে দেখো এম টু দি পাওয়ার জেড আছে, এটা একসঙ্গে যোগ করে দিই, বেস একই বলে পাওয়ারগুলো আমরা যোগ করতে পারি। এম টু দি পাওয়ার ওয়াই আর এম টু দি পাওয়ার জেড মাথায় যোগ হয়ে গেল, এম টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড লিখে ফেললাম। ঠিক আছে, এবারে দেখো ইন্টু দিয়ে এখানে এল টু দি পাওয়ার ওয়াই লিখলাম,
আর কি লিখলাম এই টি টু দি পাওয়ার -2z। এবারে দেখো আমরা উভয় পক্ষে এই যে এম এল টি রয়েছে এদের ঘাতগুলোকে সমান সমান করব। কিরকম সমান সমান করব? এখানে দেখো এম এর পাওয়ার হচ্ছে ঘাত হচ্ছে 0 আর এদিকে এম এর পাওয়ার হচ্ছে তোমার y প্লাস জেড। তারপর দেখো এখানে এল এর ঘাত আর এখানে এল এর ঘাত দেখো সমান সমান এক্স সমান ওয়াই লিখবো, লিখলাম। এখান থেকেও টি এর পাওয়ার হচ্ছে -2x আর এদিকে টি এর পাওয়ার হচ্ছে -2z। এখান থেকেও আমরা কিন্তু একই সম্পর্ক এক্স প্লাস জেড সমান এক্স জেড পাচ্ছি। এখানে টি এর পাওয়ার এখানে 2y প্লাস জেড এল টু দি পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার -z হতো 2y। তো এখানে দেখো একটু ভুল হয়েছিল, তো টি এর এখানে যা পাওয়ার এখানে পাওয়ার আমরা তুলনা করি তাহলে পাবো 2y -2y সমান -2x। এখানেও আমরা কিন্তু x সমান y পাবো। এখন আমরা এই x আর y এদেরকে যদি আমি কি ধরি 1 যদি ধরে নিই 1, তাহলে দেখো এখানে y এর মান যদি 1 বসাই তাহলে আমরা কি পাবো? যেন z এর মান পেয়ে যাবো -1। তাহলে আমরা x এর মান y এর মান 1 এবং z এর মান যদি -1 এখানে বসিয়ে দিই তাহলে তুমি দেখো যে আমার x এর মান কত 1। তারপরে দেখো f এর ঘাত কত? f এর ঘাত হচ্ছে y, y এর মান কত? y এর মান হচ্ছে m এর পাওয়ার z, z এর মান হচ্ছে -1। তাহলে এই সমীকরণটা আমার কি দাঁড়ালো? f এটাকে আমি যদি এদিকে নিয়ে যাই a ভাগ m করতে পারি তাহলে দেখো এখানে দেখো a সমান f m টু দি পাওয়ার -1 কে আমরা বাই m আকারে লিখতে পারি। শেষমেশ দেখো f সমান আমরা কি পাচ্ছি? m ইন্টু a পাচ্ছি, পেলাম। তাহলে দেখো আমার ত্বরণ, বল এবং ভরের মাঝে কি রকম সম্পর্ক আছে হয়তো আমি ভুলে গেছি। এটা কিন্তু মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা x y z অজানা রাশি ধরে নিয়ে আমরা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে আমরা কি করলাম? x y z এর মান বের করে এখানে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে দেখতে পাচ্ছ বল, ভর এবং ত্বরণের মাঝে সঠিক সম্পর্কটা বেরিয়ে এলো। তাহলে বল সমান কি হলো? এম এ। তাহলে এই মাত্রা বিশ্লেষণের মাধ্যমে আমরা কিন্তু যেসব রাশিগুলো নিজেদের মধ্যে সম্পর্কিত তাদের সম্পর্ক আমরা সঠিকভাবে কিন্তু নির্ণয় করতে পারি। বোঝা গেল? এরপরে দেখো আরো একটা উদাহরণ আমরা নিচ্ছি যে আমরা যে পেন্ডুলাম ঘড়ি আগের যুগে ব্যবহৃত হতো, এখন খুব একটা সচরাচর দেখা যায় না। তো এই পেন্ডুলাম ঘড়ির পর্যায়কাল এখান থেকে স্টার্ট করে আবার এখানে গিয়ে আবার এই যে এখানে ফিরে গেল, একটা পূর্ণ চক্র সম্পন্ন হলো এবং একটা পূর্ণ চক্র অতিক্রম করতে যে সময়টা লাগে সেটাকে বলা হয় তোমার পর্যায়কাল বলা হয়, ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। তো এই পর্যায়কালটা এর দৈর্ঘ্য, তারপরে অভিকর্ষীয় ত্বরণের উপর এবং ভরের উপর কিভাবে নির্ভরশীল আমরা কিন্তু মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা কিন্তু দেখাতে পারি। তো দেখো পর্যায়কাল হচ্ছে তোমার ক্যাপিটাল টি, এটা তোমার কার সঙ্গে সম্পর্কিত? এল এর সঙ্গে, এম এর সঙ্গে, জি এর সঙ্গে সম্পর্কিত। এই সম্পর্কটা কিন্তু সঠিক নয়। সঠিক সম্পর্ক কি? এটা আমরা পাওয়ার আমরা ধরে নিতে পারি এক্স ধরে নিতে পারি, ওয়াই ধরতে পারি, জেড ধরতে পারি, আর এখানে একটা পি ধরে নিই। এটা সমান করে যেন ধ্রুবক নিই, টি টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কে এল টু দি পাওয়ার ওয়াই এম টু দি পাওয়ার জেড আর জি টু দি পাওয়ার পি। তো এদের মাত্রা বিশ্লেষণ করবো আমরা। এদিকে টি এর মাত্রা তো সবসময় টি হয়, তো টি টু দি পাওয়ার এক্সই থাকলো। এদিকে কে এর কোনো মাত্রা নাই, এটা মাত্রার ফর্মে লিখি, কে এর কোনো মাত্রা নাই। এখানে এল এর মাত্রা এলই, এল টু দি পাওয়ার ওয়াই। এখানে এম এরও মাত্রা তোমার ক্যাপিটাল এম লিখলাম টু দি পাওয়ার জেড। আর এখানে জি মানে হচ্ছে ত্বরণের মাত্রা কি? এল টি টু দি পাওয়ার -2 মাথায় দিলাম পি। তাহলে দেখো এখানে এদিকে শুধু টি রয়েছে, এম বা এল নাই, তো আমরা এখানে এম টু দি পাওয়ার 0 ধরতে পারি আর এল টু দি পাওয়ার 0 ধরতে পারি। এখন দেখো এদিকে এম এর ঘাত কত? এম এর ঘাত হচ্ছে এদিকে হচ্ছে 0 আর এদিকে হচ্ছে জেড। তাহলে তুলনা করে দেখতে পাচ্ছি জেড এর মান এখানে 0। আবার টি এর পাওয়ার কত? টি এর ঘাত হচ্ছে এখানে তোমার এক্স আর এদিকে টি এর ঘাত হচ্ছে তোমার এখানে -2p। আর কি দেখতে পাচ্ছি এখানে দেখো এল আছে, এদিকে এল নাই, এল এর পাওয়ার হচ্ছে 0, এদিকে এল এর পাওয়ার হচ্ছে ওয়াই আর এদিকে হচ্ছে তোমার পি ওয়াই, আর যে পি ওয়াই প্লাস, এই পেলাম। এখন আমরা এক্স কে যদি 1 ধরে নিই, এক্স কে 1 ধরলাম, এক্স কে যদি 1 ধরি তাহলে -2p হবে। তাহলে পি সমান আমরা কত পাচ্ছি? -1/2 পাচ্ছি। পি এর মান হাফ পেলাম, এক্স এর মান ধরেছি 1। তো এখানে পি এর মান যদি হাফ বসিয়ে দিই তাহলে এখান থেকে পাবো কি? দেখো যে 0 সমান ওয়াই -1/2। তাহলে ওয়াই সমান আমরা কি পেয়ে যাচ্ছি? ওয়াই সমান পেয়ে যাচ্ছি তোমার হাফ। এবারে দেখো তাহলে এই যে সম্পর্কটা রয়েছে টি টু দি পাওয়ার এক্স
এল টু দি পাওয়ার ওয়াই, এম টু দি পাওয়ার জেড, জি টু দি পাওয়ার পি, আমরা এক্স ওয়াই জেড পি প্রত্যেকের কিন্তু মান বের করে ফেলেছি। এবার এদের মান যদি আমরা এখানে বসিয়ে দিই, এক্স এর মান ধরেছি আমরা 1 সমান এখানে কেটা থাকুক, ধ্রুবকটা থাকুক, এল এর মাথায় ওয়াই, ওয়াই এর মান হচ্ছে কত, ওয়াই এর মান হচ্ছে হাফ, ওয়াই এর পাওয়ার হচ্ছে তোমার হাফ। একই রকম ভাবে এম এর পাওয়ার কত, এম এর পাওয়ার হচ্ছে 0, তো এম টু দি পাওয়ার 0 লিখে দিলাম। তারপরে দেখো জি এর পাওয়ার, জি এর পাওয়ার পি, পি হচ্ছে -1/2, তো জি এর মাথায় লিখলাম -1/2। তাহলে দেখো আমার সম্পর্কটা কি আসলো, এই সম্পর্কটা লিখতে পারি টি সমান কে ইকুয়ালস টু, এটা রুটের মধ্যে নিয়ে নিতে পারি রুট ওভার, এটা এল হবে এল বাই জি। তাহলে দেখো আমরা যে সম্পর্কটা পেলাম, দৈর্ঘ্য এবং অভিকর্ষ যে ত্বরণ এর সঙ্গে কি সম্পর্ক পেলাম, এল বাই জি। আর এই যে কে, কে এর মান আমরা পরে শিখবো যে 1/2π। তাহলে দেখো পেন্ডুলামের ক্ষেত্রে পর্যায়কালের যে আমার এল আর জি এর যে সম্পর্ক, সেটা কিন্তু আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে বের করতে পারলাম। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা শেষে দেখে নেবো যে মাত্রিক বিশ্লেষণের গুরুত্বটা কি। এর গুরুত্ব আমরা কি দেখলাম, একটু আগে আমরা দেখলাম যে মাত্রিক বিশ্লেষণের মাধ্যমে আমরা কি করলাম, যে এই যে অজানা রাশি যেমন তোমার পর্যায়কাল, দৈর্ঘ্য, ভর এবং অভিকর্ষীয় ত্বরণের সাথে কিভাবে সম্পর্কিত সেটা কিন্তু আমরা বের করতে পারলাম। তাহলে দেখতে পাচ্ছ যে যেসব রাশি নিজেদের মধ্যে সম্পর্কিত তাদের সম্পর্ক কিন্তু আমরা এই মাত্রিক বিশ্লেষণের মাধ্যমে বের করতে পারি। আর কি দেখলাম, আর দেখলাম তোমার একটা সমীকরণ মাত্রিকভাবে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা বামপক্ষ এবং ডানপক্ষ বিচার করে দেখলাম। তার আগেরটা আমরা দেখলাম যে এটা বামপক্ষ এবং ডানপক্ষ মাত্রিকভাবে আমার সামঞ্জস্যপূর্ণ কিনা। তো এগুলো আমরা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে আমরা কিন্তু এগুলো ব্যবহার করতে পারি এবং এতে সঠিক সম্পর্ক বের করতে পারি। আর কি করতে পারি, আর একটা গুরুত্ব রয়েছে, সেটা হলো তোমার যে কোনো রাশি তার মাত্রা যদি আমার জানা থাকে, মনে করো আমার ত্বরণের মাত্রা মনে করো আমি জানি যে এই যে ত্বরণের মাত্রা আমার দেওয়া আছে এল টি টু দি পাওয়ার -2, তাহলে এই মাত্রা থেকে সহজে কিন্তু এই ত্বরণের একক আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। যেমন তুমি এখানে দৈর্ঘ্যের একক তুমি মিটার বসিয়ে দাও, এল দৈর্ঘ্য মিটার বসিয়ে দিলাম, সময় তুমি জানো সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে মাত্রা জানা থাকলে গেলে সে রাশিটার আমরা একক কিন্তু বের করে নিতে পারবো। তো এই হলো তোমার আমার মাত্রা বিশ্লেষণের গুরুত্ব, বোঝা গেল? তো এইগুলো আমরা প্র্যাকটিস করতে থাকবো। এই প্র্যাকটিসগুলো আমরা করব আমাদের এলিট ডিজিটাল অ্যাপের মাধ্যমে। সেখানে ঢুকে তুমি নোটস দেখতে পারো, স্টাডি ম্যাটেরিয়ালগুলো দেখবে, এমসিকিউগুলো দেখবে এবং তোমার স্টাডি চালু রাখবে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।